গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যেটি পড়তেছিলাম গত ক্লাসে টেক্সটাইল র মেটেরিয়াল 1 এর, সেটি হচ্ছে সিল্ক ফাইবার। সেটি আজকে শেষ করব আমরা, যদি সম্ভব হয়। তো সিল্ক ফাইবার সম্পর্কে আশা করি মোটামুটি সবার ধারণা জন্মেছে যে সিল্ক কোন থেকে সাধারণত সিল্ক ফাইবার জন্মায়। সেটি আমরা দেখেছি যে কি সিল্ক, এটি একটি প্রোটিন ফাইবার। এটি ন্যাচারাল প্রোটিন ফাইবার, যেটি ইয়ে থেকে আসতেছে। আমরা সিল্কওয়ার্ম যেটাকে বলছি, বম্বেক্স মরি বা এই ধরনের, এটিকে সাধারণত কুইন অফ ন্যাচারাল ফাইবার বলা হয়ে থাকে। 500 থেকে 2000 মিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলো আমরা জানি, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। হিস্টোরি অফ সিল্ক আমরা দেখেছি যে চায়ের মধ্যে যখন গাছ থেকে সেই কুকনটা পড়ে গেছিল, তখন সেটা আসলে বয়েল হয়ে সুতা বেরোচ্ছিল। কারণ এর আগে তো সেই কুকন হতো, কুকন ফুটে আবার পিউপা বের ইয়ে কুকন ফুটে আবার প্রাণী বেরোতো, মথ বেরোতো, সেটা আবার মেটিং করে নতুন করে জন্ম দিত। তো এভাবেই চলছে। তারপরে সেই সিল্ক রোড, এই ব্যবসাটা তারা অনেকদিন নিজেদের কাছে লুকায়িত রেখেছিল। সিল্ক রোড যেটি ব্যবসা বাণিজ্যের অন্যতম রুট হয়ে উঠেছিল চায়না থেকে ইউরোপ পর্যন্ত। এরপরে আমরা বলবো সিল্ক গ্রোয়িং কান্ট্রি ম্যাক্সিমামটাই হচ্ছে চায়না। তার কিছু প্রসেস কিভাবে হয় সেটা আমরা দেখেছিলাম, যে মেটিং, দুটি পূর্ণবয়স্ক মথ মেটিং করবে, ইগ হবে, হ্যাচিং করবো, সেগুলো ব্রাশিং করব, বাচ্চা ফুটবে, বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, ফিডিং করতে হবে। তো শুঁয়াপোকা যেগুলো খাবে ফুট পাতা, সেগুলো বড় হবে। তারপর সেটাকে ড্রাইং করলে মরে যাবে। তারপর সেখান থেকে শর্টিং করব কুকনগুলি, সেগুলোকে বয়েল করব, তারপর সেখান থেকে ফিলামেন্ট বের করব। এই ছিল আমাদের ফুল প্রসেস। সেটি বর্ণনা ছিল যে এটা লাইফ সাইকেলটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে মেটিং হচ্ছে প্রথমে, তারপরে আমরা দেখেছি যে সেটি ইগ লেইং হচ্ছে, ইগে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয়, ইনকিউবেশন করতে হয়, হ্যাচিং করতে হয়, তারপরে ব্রাশিং করব, তারপর ফিডিং দ্য লার্ভা, দিনে 4 বার খাওয়াতে হয়। কয়বার? দিনে 5 বার খাওয়াতে হয়। তারপর হচ্ছে যে এই যে চলছে খাওয়ানো, এগুলো আস্তে আস্তে বড় হবে, 4 বার খোলস পাল্টাবে, তারপর পূর্ণবয়স্ক হবে। পূর্ণবয়স্ক হলে কুকন সৃষ্টি করবে। এরপর সেই কুকনটাকে ড্রাই করলে মরে যাবে, না করলে মথ হবে। শর্টিং করব ছোট বড় অনুসারে, কুকিং করব, রিলিং করব এখান থেকে বের করে করে, অ্যান্ড থ্রোয়িং। তারপর সেটিকে দিয়ে নিটিং বা উইভিং যেটা করার সেটি করব। কেমিক্যাল কম্পোজিশন অফ সিল্ক আমরা দেখেছি যে সিল্ক গামর, সেরিসিন, সিল্ক ফাইব্রন, ওয়াটার সল্ট, এগুলো। তো যার ভিতরে গাম বা আঠা যেটা সেরিসিন, সেটি বেশি ছিল। মূল উপাদান হচ্ছে সিল্ক ফাইব্রন, যেটি কনস্ট্রাকশন আমরা দেখেছি, ছবিতেও আমরা দেখতে পাচ্ছি। ফিজিক্যাল স্ট্রাকচারে আমরা দেখেছিলাম যে একটা করে সিল্ক র ফিলামেন্টের ভিতরে সেরিসিন এবং ফাইব্রন থাকছে। সেটি আবার অনেকগুলো মাইক্রোফাইব্রিল এবং অনেকগুলো মাইক্রোফাইব্রিল নিয়ে তৈরি হচ্ছে। এই পর্যন্ত ছিল আমাদের। আজকে যেটা আমরা দেখব সেটি হচ্ছে physical properties of silk, chemical properties and physical properties of silk। তাহলে ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলি হবে, তাই না? বলা হচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটি, সেটি হচ্ছে কি হলো, এনোটা আসে না কেন? স্পেসিফিক গ্র্যাভিটি 0.1.34 গ্রাম পার লিটার, ময়েশ্চার 11.1%, বাই ক্লাসে আছে। তারপরে বলা হচ্ছে স্ট্রেন্থ, ময়েশ্চার রেশিওগত 11%, স্পেসিফিক গ্র্যাভিটি 1.3%, টেনাসিটি যেটি, সেটি স্ট্রেংথের ভিতরেই সবগুলো পড়ে, সেজন্য এভাবে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে টেনাসিটি 3 থেকে 6 গ্রাম পার টেক্স, অ্যান্ড ইলংগেশন যেটি হচ্ছে সেটি 13 থেকে 20% মানে বাড়বে, অ্যান্ড ড্রাই 4.3 থেকে 4.3 গ্রাম লিনিয়ার। ওয়েট হচ্ছে যে ড্রাই 0.92 গ্রাম থেকে সেটা ড্রাই এত গ্রাম, এবং ইলাস্টিসিটি যেটি আমরা বলছি ইলাস্টিসিটি, সেটি হচ্ছে 23.4% বাড়ে মনে করো মোটামুটি, আমরা যদি ওয়েট কন্ডিশনে করি। অ্যান্ড রিকভারি 52% থেকে 5%, অর্থাৎ 10-এ ছেড়ে দিলে সে 5%-এর মতো 52%-এর আসবে। আচ্ছা, একটা মিনিট।
আচ্ছা, যেটি ছিল যে ড্রাই এবং ওয়েট কন্ডিশনে আমরা দেখলাম যে ড্রাই কন্ডিশনে এটি সাধারণত 4.3 গ্রাম পার ডে নিয়ে দিতেছে এই, এবং ওয়েট কন্ডিশনে আরেকটু বেশি, ড্রাই এর সাথে 0.92 গ্রাম, অর্থাৎ এটিও আমাদের যে কটন ছিল সেটির মতোই, ওয়েট করলে বেশি হচ্ছে, মানে স্ট্রেংথ বাড়ছে। অ্যাপিয়ারেন্স এন্ড কালার বলা হচ্ছে স্লিপ ফেব্রিক ব্রাউনি এরকম। ইফেক্ট অফ লাইট চেঞ্জ ইন কালার ইন সানশাইন, আলো পড়লে নষ্ট হয়ে যাবে। রেজিলেন্সি মডারেটর মানে হচ্ছে ঘাসের উপর পাড়া দিলে যেরকম উঠে যায়, সেটি প্রপার্টিসটাকে রেজিলেন্সি বলা হচ্ছে, এটা মোটামুটি। অ্যাবজর্পশন রেজিস্ট্যান্স সেটিও মোটামুটি, যে শোষণ ক্ষমতা। ডাইমেনশনাল স্টেবিলিটি গুড। আর একটা জিনিস যেটি ময়েশ্চার রিগেইন পার্সেন্ট আমরা প্রথমে দেখতেছি, এমআর পার্সেন্ট 11, সেটি ছিল কটনের ক্ষেত্রে 8.3, এবং সেটি ইয়ের ক্ষেত্রে কত ছিল, কটনের পরে হচ্ছে জুটের ক্ষেত্রে কিন্তু 13-র মতো ছিল। তোমরা মনে করছো কিনা বা লক্ষ্য করেছো কিনা, মনে আছে কিনা? এই ছিল সিল্কের মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিস। আমরা যদি সিল্কের কেমিক্যাল প্রপার্টিস এর দিকে যাই, সেটি হচ্ছে যে কেমিক্যালে কি ধরনের আচরণ করবে। তো প্রথমত আসি ইফেক্ট অফ অ্যাসিড। অ্যাসিডে কি ধরনের আচরণ দিবে সিল্ক ফাইবারটা? তো বলা হচ্ছে ইফেক্ট অফ অ্যাসিড, যেটি বলা হচ্ছে ইট ইজ ডিগ্রেড readily by acid. This is due to there are no covalent cross-link between silk polymer. Therefore, the perspiration which acidic will causes soon breakage of the polymer system of silk. This is noticed in silk textile. তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটি ইয়ে রয়েছে, সিল্ক ম্যাটেরিয়াল রয়েছে, সেটি অ্যাসিডের ফলে নষ্ট হয়ে যায় বা অ্যাসিডে উইকার হয়ে যায়। আমরা প্রোটিনের কথা আগেও পড়েছি যে প্রোটিন যেহেতু এক প্রকার প্রোটিন ফাইবার সিল্ক, এবং সেটি অ্যাসিডের মাধ্যমে দ্রবীভূত হয়। যেমন আমরাও যদি মানুষ ম্যানকাইন্ড প্রোটিন, সেটি মানুষকেও যদি অ্যাসিড মারে ওই যে, তাহলে তারাও কিন্তু পুড়ে যায়। সো অ্যাসিডের প্রভাবে কিন্তু সিল্ক বা প্রোটিন ফাইবারটি ড্যামেজ হয়ে যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত ইফেক্ট অফ অ্যালকালি বলা হচ্ছে অ্যালকালি সলিউশন causes the silk filament swell because the partial separation of polymer action of alkali, salt linkage, hydrogen bonds and van der Waals force hold the polymer system together. All these forces hydrolyzed by alkali result in dissolution in silk and alkaline solution. তো এটি অ্যালকালিতে স্টেবল না, এটি অ্যালকালিতেও ছিঁড়ে যায় বা অ্যালকালিতেও নষ্ট হয়ে যায়। আমরা যদি সিল্কে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ট্রিটমেন্ট করি, সিল্ক কিন্তু ছিঁড়ে যাবে। তো সেজন্য এটা মৃদু অ্যালকালি বা যেগুলো কম গ্রেডের, আমরা বলি না কম পাওয়ার, এরকম লঘু লঘু যেগুলো ক্ষার, সেটা দিয়ে সেটাতে সেরকম কিছু হয় না, সুয়েল হয়, কিন্তু হাই যেগুলো একটু বেশি কনসেন্ট্রেট, সেগুলো দিয়ে ডিজলভ হয় বা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ইফেক্ট অ্যাসিড এবং অ্যালকালি দুটোতেই সিল্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইফেক্ট অফ সানলাইট এন্ড ওয়েদার বলা হচ্ছে the direct covalent cross-link in polymer system silk make is affected by sunlight. তো এইখানে কোভ্যালেন্ট ক্রস লিঙ্কিং যেটা রয়েছে সিল্ক ফাইবারের ভিতরে, পলিমারের ভিতরে, সেটির কারণে বলা হচ্ছে যে এই ক্রস লিঙ্কের কারণে এটি সানলাইট দ্বারা এফেক্টেড হয়, মানে সূর্যের আলোর প্রভাবে এটি নষ্ট হয়। The ultraviolet rays of the sun causes peptide bonds break which causes polymer degradation of the surface. তো সূর্যের আলোর প্রভাবে, সূর্যের আলোতে কি থাকে, আলট্রাভায়োলেট রে থাকে। তো আলট্রাভায়োলেট রেটা কি হবে, সূর্যের আলো পড়লে এর যে পেপটাইড বন্ধনটা আছে সিল্কের একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলে, সেটিকে ভেঙে দিবে। and this degradation product causes the silk fiber not only to absorb more light but scatter the incident light in a gray section that result yellowing or dulling of the silk. দেখো কোন একটা বস্তু থেকে, আমরা ফিজিক্সে পড়েছি যে সমতল মসৃণ থেকে প্রচুর পরিমাণে আলো প্রতিসরিত হয়, তো ফলে বস্তুটিকে উজ্জ্বল সাদা দেখায়। এখন বস্তুটির ভিতরে যদি কোনো ক্রোমোফোর থাকে বা বস্তুটির লাইট গুলি যদি স্ক্যাটার যায়, তখন সেটাকে কিন্তু আমরা সাদা দেখি না, তখন সেটিকে আমরা ইয়েলো অথবা ডাল দেখতেছি। তো এখন সিল্কের ভিতরে যে ইয়েগুলো রয়েছে, বন্ড গুলি রয়েছে, সূর্যের আলোতে আলট্রাভায়োলেট রে থাকে। এই আলট্রাভায়োলেট রের প্রভাবে, সূর্যের আলোর আলট্রাভায়োলেট রের প্রভাবে সিল্কের যে বন্ধনগুলি রয়েছে, পেপটাইড বন্ধনগুলি, সেগুলো ভেঙে যাচ্ছে, এবং যার ফলে যে আলোটা আসছে সেটা স্ক্যাটার হয়ে প্রতিফলিত হচ্ছে, এবং যার ফলে কিন্তু আমরা সেটাকে ইয়েলো দেখতেছি। এরপরে আসি কালার ফাস্টনেস। বলা হচ্ছে যে কালার ফাস্টনেস প্রপার্টিসটা কি, আমি তোমাদের প্রথম দিন বা কয়েকদিন ধরেও বলছিলাম যে
কালার ফাস্টনেস বলতে বোঝাচ্ছে যে ফেব্রিকটাকে কালার রং করা হবে, সেই ফেব্রিকটার শরীর থেকে গা থেকে রং উঠবে কিনা সেই প্রসেসটাকে। তো এটি নানা প্রকার এজেন্টের এগেনিস্টে হতে পারে। কোন একটা ফেব্রিককে রং করা হলে, কালার করা হলে সেই ফেব্রিকটা থেকে কালার উঠবে কিনা, সেটি যদি পানির এগেনিস্টে হয়, অর্থাৎ পানি দিলে কালার উঠবে কিনা সেটা তাহলে কালার ফাস্টনেস টু ওয়াটার। সেটা যদি ঘাম দিলে উঠবে কিনা সেটি হবে কালার ফাস্টনেস টু পার্সপিরেশন। সেটা যদি সমুদ্রের পানি দিয়ে হয় উঠবে কিনা তাহলে সেটি হবে কালার ফাস্টনেস টু সি ওয়াটার। এরকম নানা প্রকার কালার ফাস্টনেস রয়েছে। ঘর্ষণের ফলে উঠবে কিনা তাহলে সেটি হবে কালার ফাস্টনেস টু রাবিং। অর্থাৎ যে ফেব্রিকটাকে যে আমরা ডাইং করলাম, এই ডাইং করার পর এই যে কালারটা রয়েছে সেই কালারটা ফেব্রিক থেকে উঠে যাবে কিনা এজেন্সি এগেইনস্টে, সেটাকে কালার ফাস্টনেস প্রপার্টিজ বলা হচ্ছে silk is obvious affinity for dyes, luster of silk causes the dyed and painted silk texture appear bright. তো এটার কালার ফাস্টনেস সাধারণত এতটা খারাপ হয় না। যে সমস্ত ডাই সমূহ দেখবা যে অ্যাফিনিটি প্রদর্শন করে কোনো ফাইবারের প্রতি, বা কোনো ফাইবার যদি শো করে, অ্যাফিনিটি শো করে, সেটি সাধারণত ভালো হয়। কালার ফাস্ট মানে কালার ওঠে না। আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সিল্ক ইজ ফোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হুইচ রেজাল্টস দ্য বুইল্ট আপ স্ট্যাটিক চার্জেস। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি পরিবহন করে অল্প পরিমাণে, ফলে স্ট্যাটিক চার্জ সৃষ্টি হয়। সিল্ক ক্যান বি ওয়ার্ম ডিপেন্ডিং আপন দ্য কনস্ট্রাকশন সিন্স দ্য ল হিট কন্ডাক্টিভিটি, সেটি হিট কন্ডাক্টিভিটিও কম। রেসিস্টেন্স টু অ্যাটাক বাই মিলডেও অ্যান্ড কমপ্লিটলি রেসিস্টেন্স টু ব্যাকটেরিয়া। মিলডেও এবং ব্যাকটেরিয়া সেটা অ্যাটাক করতে পারে না, এটি একটি ভালো দিক। অ্যাডভান্টেজেস অফ সিল্ক ফাইবার। সিল্ক ফাইবারের অ্যাডভান্টেজেস গুলি কি? লাক্সারিয়াস হ্যান্ড, মানে হ্যান্ড ফিল সুন্দর, ফিল সিল্ক ধরেছো না, ধরে দেখেছো না সবাই? ওকে, তারপরে বলা হচ্ছে যে এক্সেলেন্ট ড্রেপ প্রপার্টি, ওয়ান্ডারফুল লাস্টার। ড্রেপ কি? এই যে ড্রেপ প্রেসারাইজ উপরে উঠবে। ওয়ান্ডারফুল লাস্টার মানে কত আলো প্রতিফলিত করতে পারে, কত চকচকে দেখায়। সিল্ক ফাইবার তো সবসময় উজ্জ্বলই আমরা দেখি, তাই না? ওয়ান্ডারফুল লাস্টার, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। ওই যে গাজী আজমলের বইয়ে পড়েছো না, হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক। প্রোটিনের গঠন না কিসের গঠন, চতুর্থ অধ্যায় ছিল বোধহয়, মনে পড়ে কিনা তোমাদের? সেখানে এই হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক ছিল, লিপিড বা প্রোটিনের কি জানি। তাহলে হাইড্রোফিলিক মানে হচ্ছে যেটি পানি শোষণ করবে বা পানি অ্যাবজর্ব করতে পারে, এরকম বস্তুটাকে হাইড্রোফিলিক বলা হচ্ছে। হাইড্রোফোবিক কোনটা? যেটি পানি বিদ্বেষী, সেটিকে হাইড্রোফোবিক বলা হচ্ছে। তো এটি সাধারণত হাইড্রোফিলিক মানে পানি শোষণ করে। স্টেইন রেসিস্টেন্স, স্টেইন মানে কি দাগ পড়া, এই সিল্কে সাধারণত সহজে দাগ পড়ে না। স্টেইন রেসিস্ট্যান্ট, স্ট্রং বাট লাইট ওয়েট। স্ট্রং ওজন মানে শক্তিশালী কিন্তু ওজন কম। তাহলে আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? সিল্ক অ্যাসিডে দুর্বল, অ্যাসিড ক্ষারে দুটোতেই দুর্বল। তারপরে সূর্যের আলোর প্রভাবে সেটি ডিগ্রেড হয়। কালার ফাস্টনেস প্রপার্টিজ ভালো। মিসলেনিয়াসের ভিতরে ইলেকট্রিসিটি কম পরিবহন করে এবং একই সাথে এটি হিট কন্ডাক্টিভিটি না, অর্থাৎ হিট পরিবহন করে না। ওকে, অ্যাডভান্টেজেস অফ সিল্ক ফাইবার আমরা দেখেছি। লাক্সারাস, এক্সেলেন্ট ড্রেপ, ওয়ান্ডারফুল লাস্টার, হাইড্রোফিলিক, স্টেইন রেসিস্ট্যান্স এন্ড স্ট্রং বাট লাইট ওয়েট। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সেই ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি? যেটা হচ্ছে যে ফেয়ার অ্যাব্রেশন এন্ড রেজিলিয়েন্সি, এতটা ভালো না। টার্নস ইয়েলো ইফ ব্লিচড, যদি আমরা ব্লিচিং করি, নরমাল কটনকে যেরকম পারক্সাইড দিয়ে ব্লিচিং করেছিলাম, সেই ব্লিচিংটা সাধারণত কি বলবো যে টার্নস ইয়েলো, ব্লিচ করলে ইয়েলো হয়। পোর রেসিস্টেন্স টু এক্সপোজড সানলাইট, সানলাইটে দিলে প্রন হবে, এটা জানি। এক্সপান্সিভ ডিগ্রেড over time exposure to the oxygen making difficult to the preserve, over time অক্সিজেনে যদি এক্সপোজার করে রাখা হয় তারপরেও কিন্তু এটি নষ্ট হবে। কন্ট্রোল টয়েতে, নট ইন এয়ার এনভায়রনমেন্ট, এই অক্সিজেন। ওকে, এবার আমরা একটু জানবো, সেটি হচ্ছে যে উল, সিল্ক, কটন, জুট এবং উলের আমরা নানা প্রকার অপদ্রব্য সরানোর প্রক্রিয়া সম্পর্কে জেনেছি। এখানে যেটি জানবো সিল্ক ডিগামিং, যেমন উল বা সিল্ক কটনের ক্ষেত্রে আমরা যেমন উলে স্কাওয়ারিং, সিল্কে কটন স্কাওয়ারিং বলেছিলাম অপদ্রব্য।
এটার ক্ষেত্রেও ঠিক তাই। সেটি হচ্ছে যে সিল্ক সমূহ যে গাম রয়েছে সেটা সরানো। সেটিকে আমরা একই সাথে তুলনা করতে পারি। সেটিকে বলা হচ্ছে সিল্ক ডিগামিং। যেটি ছিল কটন স্কাউরিং সেটিকে সিল্ক ডিগামিং বলতে পারি। কটন স্কাউরিং এর সময় কটনের যে সমস্ত ইয়েগুলো ছিল অর্থাৎ সেগুলো দূর করা হতো। কি ছিল কটন স্কাউরিং এর সময় যে তেল, চর্বি, ময়লা এগুলো তো অপদ্রব্য সমূহ দূর করা হতো। কিন্তু ইন কেস অফ দ্য সিল্ক ফাইবার ময়লা সমূহ কি সিল্ক গাম যেটা এখানে কি কি থাকে সিল্ক গাম আর সিল্ক ফাইব্রনই তো থাকে, তাহলে সিম গামটাকে সরাতে হবে, সেটিকে আমরা সেরিসিন বলছি। বলা হচ্ছে a major undesirable constituent part of silk is silk gum or sericin, about 25% of total mass. Sericin is removed by degumming. তাহলে এটা যদি ফাইব্রন হয় ফাইব্রনের সাথে সাধারণত সিল্ক গাম লেগে থাকে, তাই না? তো এই গামগুলো সরাতে হয়। So degumming is the process of removing sericin, silk gum or silk, and removing the gum improves sheen, color, and texture to the silk. Because the gum can serve the protective layer and typically felt silk until they're ready to dry. In some cases, the fabric oven completion degum to protect the yarn from abrasion bloom and to process individual remove from impurities called degumming or silk scouring. আচ্ছা, আমরা সহজভাবে জানবো সিল্কের ভিতরে যে সমস্ত অপদ্রব্য রয়েছে সেই সমস্ত অপদ্রব্যকে সিল্ক থেকে রিমুভ করাটাই হচ্ছে সিল্ক ডিগামিং বা সিল্ক স্কাউরিং। এখন কি কি অপদ্রব্য থাকে আমরা সিল্কের কনস্ট্রাকশনে পড়েছি, সেখানে দেখেছি সিল্কের সাথে সেরিসিন বা সিল্ক গাম থাকে এবং আরো অন্যান্য ম্যাটার থাকে। তাও সবচেয়ে বেশি অপদ্রব্য সমূহের ভিতরে যেটি থাকে সেটি হচ্ছে সেরিসিন। তাহলে আমরা কি করছি এই সেরিসিনটাকে আলাদা করছি, ঠিক আছে? তো এটি আলাদা করলে কি হবে, আমার সিল্কটা শিন উজ্জ্বল হবে, চকচকে হবে, কালারফুল হবে, ভালো হবে দেখতে এবং ধরতে। তো এটা ছাড়া অনেক সময় কি করা হয়, এটা না হলে সিল্ক যদি সেরিসিন গামটা না উঠে তাহলে কিন্তু তাদের ভিতরে যে ডাই পার্টিকেল গুলো বা ডাই সেটিও কিন্তু ধরবে না, পানিও কিন্তু শোষণ করবে না। সেজন্য সাধারণত এটি করা হয়। মাঝে মাঝে যেটি করা হয় উল যখন বোনা হয় ওভেন ফেব্রিক তখন সেটি যখন লুমে বোনা হয় তাতে, তো মাঝে মাঝে ওয়ার্ক ইয়ানের ক্ষেত্রে এটা রেখে দেওয়া হয় প্রথম প্রাথমিক অবস্থায় সিল্ক গামটা, যাতে কিনা এই যে আমার সুতাটা রয়েছে সেটা ছিঁড়ে না যায়। লুমের যে টান টান সুতাটা রয়েছে লুমের কি এই পাশে একটা এক জোড়া সুতা পাশে একটা সুতা দেওয়া হয়, তাই না? তো এই যে টান টান সুতাটা যেন না ছিঁড়ে সেজন্য কিন্তু ফেব্রিক করার পরেও অনেক সময় ডিগামিং করা হয় অথবা ফেব্রিকের আগেই করা হয়, সেজন্য ফেব্রিক করার পরেই ডিগামিং করাটাই বেটার। তো আমাদের কি কি লাগবে আমরা যদি সিল্ক ডিগামিং বা সিল্ক স্কাউরিং করতে চাই, তাহলে আমরা একটু দেখি। ওয়াটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট, অ্যান্টিফোমিং এজেন্ট, ন্যাচারাল সোপ, সোডা অ্যাশ বা টিএসপি যেটাই বলি না কেন, ডিটারজেন্ট, টেম্পারেচার, টাইম, পিএইচ, মেটালিক রেশিও। প্রথমে লাগতেছে ওয়েটিং এজেন্ট। এটি একটি অক্সিলারি কেমিক্যাল, এটি টেক্সটাইল ডাইং ফ্যাক্টরি গুলোতে ব্যবহৃত করা হয়, যার কাজ হচ্ছে নাম শুনে বুঝতে পারতেছে ওয়েটিং এজেন্ট মানে হচ্ছে ওয়েট করা, ভেজা। তো এটি সাধারণত ফাইবার গুলিকে ভিজতে সাহায্য করে দ্রুত। এরপরে যেটা দেখতেছো সিকুয়েস্টারিং এজেন্ট 1 থেকে 2 গ্রাম পার লিটার। এই সিকুয়েস্টারিং এজেন্টটি সাধারণত পানিতে যে ক্ষরতা হয় সেই ক্ষরতাটাকে রিমুভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা তো পড়েছি ক্ষর পানি, মৃদু পানি। এই ক্ষর পানি যদি থাকে সেই ক্ষেত্রে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন সমূহের উপস্থিতি হচ্ছে ক্ষর পানি, হাজ ওয়াটার। তো সেটি সাধারণত সিকুয়েস্টারিং এজেন্ট দ্বারা দূর করা যায়। এরপরে যদি আমরা চলে আসি সেটি হচ্ছে অ্যান্টি ফোমিং এজেন্ট। অ্যান্টি ফোমিং এজেন্ট কি নাম শুনেই বোঝা যাচ্ছে না? অ্যান্টি ফোমিং এজেন্ট মানে হচ্ছে ফোম তৈরি হতে পারবে না, সেটিকে আমরা অ্যান্টি ফোমিং এজেন্ট বলছি। ওকে, এন্ড ন্যাচারাল সোপ 3 থেকে 15 থেকে 30 গ্রাম। আমাদের যে তেল চর্বিগুলো বলবো না, যে গামটি রয়েছে সেটিকে রিমুভ করে নিয়ে যাওয়ার জন্য এটি দরকার। তারপরে হচ্ছে সোডা অ্যাশ, যেটি ক্ষারীয় সোডা অ্যাশ, যেটি আমরা জানি যে মৃদু ক্ষার। আর ডিটারজেন্ট রয়েছে, যদি সোডা ইউজ করি দরকার নাই। টেম্পারেচার 90 থেকে 95, টাইম 90 থেকে 120 মিনিট, এতক্ষণ লাগে না, 60 মিনিট করলেই হয়। তাই পিএইচ সাধারণত 9 থেকে 10.5 থাকবে। কেন? ওই যে সোডা অ্যাশ ইউজ করতেছি, সোডা অ্যাশ ইউজ করলে তো নরমাল পানির পিএইচ তো 7, তাহলে সোডা অ্যাশ যখন ইউজ করবো এটা বেড়ে গিয়ে 9.5 থেকে 10.5 এ পরিণত হবে। মেটাল 1:10, 1:10 এটি বলতে কি বোঝায়? ম্যাটেরিয়াল টু লিকুয়ার রেশিও 1:10 মানে বোঝায় ম্যাটেরিয়াল ইজ টু লিকুয়ার
মানে হচ্ছে 1:10 বা 1:10 যদি ধরি, তাহলে আমার ম্যাটেরিয়াল যদি 3 কেজি হয় তাহলে পানি কতটুকু হবে, লিটার কতটুকু হবে? তাহলে খুবই সিম্পল, এটার সাথে গুণ দাও, এটার সাথে গুণ দাও। এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে? 30 অনুপাতের অঙ্ক মনে আছে? তাহলে এটা 30, তাহলে 30 মিলি নিতে হবে। আবার ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও এম যত থাকবে সেটাকে এখানে m/l যত থাকবে, m/l যত থাকবে সেটার 1:3 মনে করো, সেটার এই শেষের লিকুইড রেশিওটাকে আমার যে স্যাম্পলের ওজন আছে সেটা দিয়ে গুণ দিতে হবে সবসময়। তো স্যাম্পল ওজন যদি 10 গ্রাম হয়ে থাকে তাহলে 1:10 এ লিকুইড হবে টোটাল 100 মিলি। ঠিক আছে, মানে 100 লিটার যেহেতু থাকে, হ্যাঁ, বা মিলিতে নিলে মিলিতে সেই অনুসারে 100 মিলি সরি, এটা যদি 10 গ্রাম হয় বা 5 গ্রাম হয় সেই অনুসারে এখানে গুণ করে আমরা নিব। এটা ছিল মেটাল টু লিকুইড রেশিও। এখন ওয়ার্কিং প্রসিডিউর কি বলা হচ্ছে? সেট দা বাথ সাবস্টেট এট রুম টেম্পারেচার এন্ড এড সোপ এন্ড আদার নেসেসারি অক্সিলারিজ। কোনগুলো? এখানে যেগুলো দেখলাম। if the necessary if necessary add trisodium phosphate TSP or soda to maintain the pH 9 থেকে 10 pH মেইনটেইন করার জন্য। raise the temperature at 95 degree and run 2 hours for optimum removal of sericin gum. cool down 70 ডিগ্রি সেন্টিগ্রেড and drop the bath and wash warm successfully। তাহলে কি করছি? রেসিপি দিচ্ছি, রেসিপি দেওয়ার পর সোডা অথবা টিএসপি যে কোনো একটা দিচ্ছি এটাকে ক্ষারীয় রাখার জন্য। এরপরে আমরা কি করছি? সেটা কি প্রায় 95 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 ঘন্টার মতো চালাচ্ছি। চালানোর পর সেটা 70 এ ঠান্ডা করছি। করলে সেখান থেকে যে অপদ্রব্য সমূহ রয়েছে বিশেষ করে সিল্ক গামটি সেটি চলে যাবে। ঠিক আছে? সিল্ক স্কাউরিং গেল, সিল্ক ডিগামিং যেটাকে আমরা বলছি, কেমিক্যাল জানলাম। এটি আরো নানাভাবে এনজাইম অথবা একই সাথে নানা মিনারেল ম্যাটেরিয়াল দিয়েও কিন্তু এটাকে রিমুভ করা যায় বা গামটাকে তুলে ফেলা যায়। এরপরে আমরা একটু আসবো টাইপস অফ সিল্কে। কত প্রকার সিল্ক রয়েছে বা সিল্কের টাইপসটা কি? আমরা উলের টাইপস পড়েছিলাম, মনে আছে তোমাদের? ইয়ের উপর ভিত্তি করে যে শিপের উপর, বয়সের উপর, এটির লোমের কি ধরনের লোম সেটির উপর বেস করে। তাহলে আমরা টাইপস অফ সিল্ক যদি দেখি সেটা হচ্ছে র সিল্ক। বলা আছে সিল্ক ফাইবার র, র মানে একেবারে র। It comes from the cocoon, is coated with a protective layer of silk gum or sericin. This gum is dull and stiff and silk with this gum is not silky. মানে কি? মানে ওই যে বয়েল করে সরাসরি সেখান থেকে বের করছি, বের করে ড্রাই করছি, এটাই হচ্ছে র সিল্ক। এখানে আর কোনো প্রসেস করা হয়নি। এরপরে আসবো যে তুষা সিল্ক। তুষা সিল্কটা কি? বলা আছে সিল্ক মেড ফ্রম ওয়াইল্ড সিল্কওয়ার্ম ইজ কল্ড তুষা সিল্ক। জঙ্গলে পাওয়া যায় না। and the natural color of তুষা silk is usually not white but shade of pale baked brown gray and it is usually coarser than the cultivated silk. তুষা সিল্ক সেটি সাধারণত বলা হচ্ছে যে ওয়াইল্ড সিল্কওয়ার্ম, সেটি সেটি সাধারণত হোয়াইট না, মোটামুটি এর বাকিগুলো হোয়াইট। এছাড়াও রয়েছে বম্বেক্স মরিস সিল্ক। সেটি কি? সেটি সবচেয়ে বেশি সিল্ক চাষাবাদ হয়। সেটি হচ্ছে অলসো নোন এজ দ্য মালবেরি সিল্ক, যেটি ওই যে তুত পাতা খায়। which produce and domesticated silkworm raises the diet of mulberry leaves and almost exclusively softer, finer and more luster than tusha silk and these silk produce shades of the white print. এটি সাধারণত হোয়াইটের হয়। যে নিচের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বম্বেক্স মরি সিল্ক, এটি সাধারণত সবচেয়ে বেশি চাষাবাদ করা হয়। আচ্ছা, এখানে আরো কিছু সিল্ক রয়েছে, সেটা হচ্ছে রিলেটেড ও থ্রোন সিল্ক। মানে কি? থ্রোন মানে কি জেনেছিলাম আমরা? যেটা পাকানো হচ্ছে। দ্য টার্ম অফ সিল্ক ফাইবার দ্যাট ইজ unwound from the silkworm cocoons and most of the fine silk the fibers are very long, shiny and great. যখন টুইস্ট দিয়ে বানাবো তখন সেটা থ্রোন সিল্ক বলছি। ওয়েটেড সিল্ক, দেখো ওয়েটেড সিল্ক শব্দের অর্থ মানে কি? ওয়েটেড মানে ওজনকৃত বা ওজন আছে এরকম সিল্ককে বোঝাচ্ছে, তাই না? বলা হচ্ছে যে হোয়েন্স ইয়ার্ন আর প্রিপেয়ার্ড অন উইভিং দ্য স্কিন অফ দ্য ইয়ার্ন বয়েলড অফ সব সলিউশন, যেটাকে আমরা সিল্ক ডিগামিং বলি, প্রায় 30% এর মতো চলে যাবে। তো সিল্ক থেকে 30% চলে গেলে তুমি যদি 10 কেজি সিল্ক কেন, সেখানে যদি 30% চলে যায় তোমার কতগুলো থাকবে? 7 কেজি যদি ধরে নাও, তাহলে কমে চলে গেল। বলা হচ্ছে সিল্ক মে বি লস ফ্রম 20 থেকে 30% অফ ইটস অরিজিনাল ওয়েট as a result of boiling, as a silk has a great affinity for metallic salts such as those tin and iron. This loss of
ওয়েট রিপ্লেস থ্রু দ্য অ্যাবজর্পশন অফ মেটালস। তো এই কারণে তো দেখা যাচ্ছে কি যে সিল্কের যেহেতু ওজনটা বেশি কমে যাচ্ছে সিল্ক ডিগামিং বা স্কাউরিং এর পর, সেই হিসেবে সিল্কে তখন আমরা কোনো বস্তু দিয়ে ট্রিটমেন্ট করছি, সেটি হচ্ছে কি সেটি হচ্ছে বিভিন্ন প্রকার মেটালিক সল্ট হতে পারে, যেমন সেটি টিন, আয়রন, ঠিক আছে, এইরকম ইয়ে দিয়ে যখন আমরা ট্রিটমেন্ট করছি তখন এগুলো ফেব্রিক সারফেসে লেগে থাকছে এবং ওজনটা কভার করছে। So thus the behavior of fabric can be made at lower price than the pure silk, which is known as weighted silk. Okay, যেটি সেজন্য weighted silk বলা হচ্ছে। স্পান সিল্ক, সেটি বলা হচ্ছে সিল্ক মেড ফ্রম ব্রোকেন কুকন, যেগুলো ভেঙে গেছে, ফ্রম হুইচ moths have already emerged and short fibers feels more like cotton. এটি সাধারণত খারাপ, যেগুলো খারাপ কুকন রয়েছে সেখান থেকে পাওয়া হয়। পিওর সিল্কটা কি বলা হচ্ছে যে the natural gum or sericin is removed from the silk and no further material is added to increase the weight of the fiber. Silk containing no metallic whitening silk, pure silk. মানে কি, মানে হচ্ছে যে সরাসরি আমরা নিয়ে আসছি ওই যে ইয়ে থেকে, সিল্ক ফ্যাক্টরি থেকে বা সিল্ক যেখানে উৎপাদন করে এনে এটির যে গামটা রয়েছে সেটা রিমুভ করেছে, কিন্তু এখানে ওই যে ওয়েটিং ম্যাটেরিয়াল বললাম, বাইরে থেকে কিছু ইয়ে ডিপোজিট করা হয়, লোহা বা এই ধরনের, লোহা বলতে ওই যে বললাম ফেরাসার, তো এগুলি সাধারণত দেওয়া হয় না, একবারে শুধুমাত্র স্কাউরিং করা এই ধরনের সিল্কটাকে আমরা পিওর সিল্ক বলছি। এবার আসে একটু সিল্ক ইয়ার্নে, তাহলে সিল্ক ফাইবার থেকে সাধারণত সিল্ক ইয়ার্ন তৈরি করা হয়। তো সিল্ক ইয়ার্নকে আমরা এখানে কয়েকটি ভাগে ভাগ করতে পারছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে থ্রোন সিঙ্গেলস, সেটি কি, দেয়ার আর 2-8 silk farmers are twisted together in only one direction, made is single. একটা বলা হচ্ছে 3 to 8, মানে কয়টা সুতা, ফিলামেন্ট তো অনেকগুলা, বর্ষির মতো অনেকগুলো সুতা, তাহলে 3 অথবা 8টা, 3 থেকে 8টা পর্যন্ত একত্রে টুইস্ট করব, অনলি ওয়ান ডিরেকশন, মানে একই দিকে ঘোরাবো, তাহলে সেটা যে ইয়ার্ন উৎপন্ন করছে, দড়ি উৎপন্ন করছে, সেটাকে আমরা সিঙ্গেল, থ্রোন সিঙ্গেল বলতেছি। এরপরে আসে যদি আমরা বলি ট্যাম, ট্যামটা কি বলা আছে, স্লাইড হোয়াট ইজ গিভেন টু 4 আনটুইস্টেড সিঙ্গেল দ্য থাম্বস ইজ এক্সক্লুসিভ ফিলিং দ্য ইয়ার্ন। থাম যেখানে বলা হচ্ছে এখানে কি ধরনের স্লাইড টুইস্ট দেওয়া আছে 4টা আনটুইস্টেড সিঙ্গেলে, মানে 4টা নিয়ে একটু টুইস্ট দেওয়া আছে, সেটাকে ট্রাম বলছি। ক্রেপ কি বলা হচ্ছে, ইন্ডিভিজুয়াল র সিল্ক ফিলামেন্টস আর টুইস্টেড টুগেদার ইন S direction and another in Z direction, and this is they are then twisted around each in an S direction and opposite. ক্রিপ কি বলা হচ্ছে যে এই যে ফিলামেন্ট গুলা সবগুলো অনেকগুলো একসাথে নিয়ে আমরা কি টুইস্ট দেই, একটা হচ্ছে এস ডিরেকশন, একটা হচ্ছে জেড ডিরেকশন, এই যে টুইস্ট দিচ্ছি, তো এই টুইস্ট দেওয়ার ফলে মানে ক্রিপের সৃষ্টি হয়, ঠিক আছে, তো এই জন্য ক্রিপ ও সিল্ক বলতে পারি। আরেকটি হচ্ছে যে অর্গানাইজ, সেটি কি যে 2 more single having twist z direction আর combined by twisting আর known as, এখন এই যে তোমাদের কাছে একটু মনে হচ্ছে যে স্যার এস টাই বা কি, জেড টাই বা কি, এটি হচ্ছে, এটা যদি একটা সুতা হয় তাহলে সুতার প্যাঁচটা হবে এই দিক দিয়ে, ঠিক আছে, সুতাতে প্যাঁচটা হবে সেটা এই দিক দিয়ে, আর এস যদি হয় তাহলে সুতার যে প্যাঁচটা আছে সেটা এদিক দিয়ে হবে, ঠিক আছে, সেজন্য সেটাকে এস টুইস্ট এবং জেড টুইস্ট বলা হচ্ছে। দড়ি পাক দাও না সেটি। তাহলে আমরা পেলাম থ্রোন সিল্ক, থাম, ক্রেপ এন্ড অর্গানাইজ সিল্ক। ওকে, নেক্সট আমরা যদি দেখি সেটি হচ্ছে যে ওয়েটিং অফ সিল্ক, যেটি আমরা জানি যে সিল্কের ওজন বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার ইয়ে করে থাকি। অবজেক্টিভ অফ সিল্ক ওয়েটেনিং, কেন আমরা সিল্কের ওয়েটেনিং করব বা ওজন বাড়াবো, বলা হচ্ছে দেখো যে আফটার প্রসেসিং কি হচ্ছে, silk material it is loses about 25% of its weight particularly after degamming, তো কত পার্সেন্ট, প্রায় 25 থেকে 30%। this loss weight leads a great loss of money since if they are every expensive, and to compensate the loss some weight is artificially added in the material by chemical means. During the degamming of silk, weight loss 25%, which is normally observed in case of silk fabric. তো এইটাকে কমানোর জন্য যেন না হয় সেজন্য আমরা সাধারণত সিল্ক ওয়েটেনিং করে থাকি। Owing the expensive nature of silk, it is necessary to compensate with the weight loss. Weight is also done to reduce the limpness, then bulky effect,
এটা বাল্কি ইফেক্ট দেয়, কন্ট্রোল দ্য স্কর্পিক ইফেক্ট, গিভ দ্য বডি অফ টু দ্য ফেব্রিক গ্রেটার ফিলিং ক্যাপাসিটি ইত্যাদি। এই সমস্ত কারণে আমরা সিল্কে হোয়াইটেনিং করব। সিল্ক হোয়াইটেনিং প্রসেস এখন আমরা একটু আসবো কিভাবে সিল্কের ওজন বাড়ানো হয়। যেহেতু স্কাউরিং এর ফলে সিল্কের প্রচুর পরিমাণে ওজন কমে যায় 20 থেকে 30% পর্যন্ত, তাহলে এই যে ওজনটা এটা যে ক্রেতা মানে যে পাইকার নিবে মধ্যস্বত্বভোগী, সে যদি নিয়ে এসে দেখে যে এই পরিমাণ কমে গেছে, তাহলে তার তো মাথায় হাত পড়বে, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে সিল্ক হোয়াইটেনিং করা যেতে পারে। বলা হচ্ছে there are 3 methods which are followed. First method, the silk is shocked with a stanic chloride solution followed by fixation and sodium carbonate followed by soaping. কি করা হচ্ছে, the silk is shocked with stanic chloride solution এ প্রথমে শক করা হবে, by fixation and sodium carbonate followed by soaping, এবং সোডিয়াম কার্বনেট দিয়ে সোপিং করা হবে। তো may marginal weight increase is absorbed but strength also adversely affected in this method. তো এটির ওজন কমলেও স্ট্রেংথ আসলে কমে যায়, মানে বাড়লেও, যেটি এই ধরনের ইউজ করার ফলে। তাহলে আমরা কি দিচ্ছি, স্টানিক ক্লোরাইড। স্টানিক ক্লোরাইড সলিউশনে চুবিয়ে রেখে সোডিয়াম কার্বনেট দিয়ে চুবিয়ে রাখতেছে, ফলে এখানে কি হচ্ছে, এই যে স্টানিক ক্লোরাইড এই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে। ওই যে মুরগিকে কি খাওয়ায়, পাথর খাওয়ায়। আমার এক বন্ধু ছিল, তো সকালবেলা সে ওই মুরগিকে পাথর খাওয়াই নিয়ে, তার বাবাও যদি মুরগির ব্যবসা করতো, বা তো মুরগিকে পাথর খাওয়াইতো। পাথর খাওয়ালে কি হতো, ওই পাথর তো আর হজম হতো না, বেড়ে যেত ওজন, তাই না মুরগির? তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সিল্কে আমরা স্টানিক ক্লোরাইড দিয়ে যখন করব, তখন স্টানিক ক্লোরাইড গুলো সিল্কে ডিপোজিট হয়, সিল্কের ওজন বাড়াবে। সেকেন্ড মেথড, সিল্ক ইজ সোল্ড স্টানিক ক্লোরাইড উইথ ফিক্সড সোডিয়াম ফসফেট। স্টানিক ক্লোরাইডের সাথে সোডিয়াম ফসফেট, এখানে সোডিয়াম কার্বনেট আমরা যুক্ত করতেছি, ঠিক আছে? ফসফেট যখন যুক্ত করব, দেন ইট ইজ washed and treated with the little amount of sulfuric acid, and then it's soured, washed and taken out, and even through increase in a weight considerable, the strength loss is still high in this method. তো যাই হোক, ওজন যদিও বাড়ে, কিন্তু তারপরেও সেখানে স্ট্রেংথটা কিন্তু সেরকম আসে না, কমে যায়, কিন্তু এটি কিন্তু আরেকটি বড় ফ্যাক্টর। থার্ড মেথড যেটি, this method the fixation is done in sodium silicate and brings the required increased weight without affecting the strength much. তো এটি সাধারণত সোডিয়াম সিলিকেট দিয়ে তো করা হয়, সেই ক্ষেত্রে এতটা ইফেক্ট পড়ে না এর ক্ষেত্রে। ওকে, আমরা লেকচারের শেষে চলে এসেছি, সেটি হচ্ছে সিল্ক ফাইবার টেস্ট। আমরা কিভাবে বুঝবো যে এটা সিল্ক ফাইবার, সেটার জন্য অনেকগুলো টেস্ট রয়েছে। প্রথমত মাইক্রোস্কোপিক টেস্ট, মাইক্রোস্কোপের নিচে লাগিয়ে দেখবো, সেটি হচ্ছে লংগিটিউডিনাল ভিউ, দেখতে কিরকম লাগে সেটি। সেকেন্ডলি যেটি হচ্ছে, এটি হচ্ছে ঘন গ্লাস রড লাইক, এটি গ্লাস রড লাইক, ওই যে গ্লু গানের যে রড দেখেছো না, ইয়ের দোকানে পাওয়া যায়, ইলেকট্রিক্যাল দোকানে, একবারে সুন্দর প্লাস্টিকের মতো, রাবারের। ওটি লংগিটিউডিনাল ভিউ, লম্বা লম্বি। আরেকটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ, কাটলে কিরকম দেখা যাবে, এই যে কাটলে এরকম দেখা যাবে, ফাইব্রন এবং সাথে রয়েছে সেরিসিন, ঠিক আছে? ওকে, এরপর যদি আমরা বলি যে বার্নিং বিহেভিয়ার, অর্থাৎ পুড়লে কিরকম হবে, পুড়ে কি আমরা বুঝতে পারবো এটা কিরকম? বলা হচ্ছে বার্ন স্লোলি বাট ডাজ নট মেল্ট, ইট শ্রিঙ্ক ফ্রম দ্য ফ্লেম and it has the odor charred meat, এটা পুড়ে যাওয়ার মতো গন্ধ করে স্লোলি, কিন্তু অডরটা হচ্ছে যে কোনো শুকনো মাংস পুড়ে যাচ্ছে বা চার্ড মিট পুড়ে যাচ্ছে। দা রেসিডিউ ইজ ব্যাক, ওখানে থেকে থাকে, and হলো রেগুলার ব্যাড and easily deterioration powder, it's also instant burning outside. তাহলে আলটিমেট পুড়লে কিরকম হচ্ছে, এটা সহজে পুড়ে না, আস্তে আস্তে পুড়ে এবং চার ফরমেশন করবে, এরকম রেসিডিউ রেখে দিবে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে কি আমাদের বার্ন টেস্ট। কি হচ্ছে, মেলস এন্ড কার্লস ফ্রম ফ্লেম থেকে মেলস কার্ল হয়ে যাবে ইন ফ্লেম, যেটা আমরা বার্নস দেখছি, রিমুভেশন এন্ড ওডর রেসিডিউ ইত্যাদি। তাহলে পুড়ে গেলে এই ধরনের হবে, কেটে যাবে 1 মিনিট, জয়েন করো। সলিবুলাইটি টেস্ট, এই সমস্ত কেমিক্যালে তারা সলিবল, কার্বোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, ক্লোরিন, ঠিক আছে। ইনসলিবল মেটাক্রিসল, জাইলিন।
অ্যাডভান্টেজ কি? অনেকগুলো অ্যাডভান্টেজ: লাক্সারিয়াস, এক্সেলেন্ট ড্রেপ, ওয়ান্ডারফুল লাস্টার, হাইড্রোফিলিক, স্টেন রেসিস্ট্যান্ট, স্ট্রং। ডিসঅ্যাডভান্টেজ যেটি হলো ফেয়ার রেভারশন রেজিস্ট্যান্ট ভালো না, টার্নস ইয়েলো ইফ ব্লেসড, সূর্যের আলো বা ব্লিচ করলে হয়, পোর রেসিস্ট্যান্স টু সানলাইট, এক্সপেন্সিভ এন্ড ডিগ্রেড হয়ে যায়। সিল্ক ফাইবার কোথায় ইউজ করা হয়? নানা জায়গায়, অ্যাপারেলে, শাড়ি, ব্লাউজ, গাউন, স্কার্ফ, নেকলেস, নেকটাইস এটসেট্রা সবখানে ব্যবহৃত হয়। এই ছিল আজকে আমাদের লেকচার। এখনই কেটে যাবে, প্লিজ তোমরা আবার জয়েন করো। ঠিক আছে?